প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। সার্জিও গোরের সফর নিয়েই শুরুতে একটু কথা বলি। আপনারা জানেন যে তিনি বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে 1 ঘন্টা 45 মিনিটের মতো মিটিং করেছেন। এই মিটিংটা ঠেকানোর জন্য সরকারের পক্ষ থেকে যেমন একটা চেষ্টা ছিল, ঠিক তেমনি সার্জিও গোর বাংলাদেশে এসে জামাত কিংবা এনসিপির সাথে মিটিং করেনি। এটি নিয়ে কিন্তু জামাত বেশ গোস্বা হয়েছে। কেন সার্জিও গোর বাংলাদেশে দীনেশ ত্রিবেদীর সাথে মিটিং করলেন, এটা নিয়েও তারা কিন্তু রাগ ছেড়েছে। তাই জামাতে ইসলামের আমির ডক্টর শফিক গতকাল সিলেটে বলেছেন যে একটি স্বাধীন দেশে কি করে এই দুই দেশের রাষ্ট্রদূত মিটিং করতে পারে। বোঝাই যাচ্ছে যে জামাতে ইসলাম, যারা একসময় ডিপ স্টেটের সহায়তা নিয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করবার জন্য জঙ্গি আন্দোলন করেছিল 2024 সালের জুলাই আগস্টে, তখন কিন্তু তাদের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে কিংবা ডিপ স্টেটের টাকায় জঙ্গি আন্দোলন করতে বাধেনি। আজকে যখন দুই দেশের রাষ্ট্রদূত একটা মিটিং করছে, তখন তাদের পুরো গা জ্বলে যাচ্ছে। কেন জামাত ইসলামের গা জ্বলে যাচ্ছে? আমেরিকার কিছু বিষয় আছে যেটা সবাই জানেন, যে ব্যবহার শেষে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দেয়। আমেরিকা কি জামাতে ইসলামকে ছুঁড়ে ফেলে দিয়েছে রাজনীতির কমোডে? এটি নিয়ে আলোচনা আরো বেশি চলছে। এই কারণেই সম্প্রতি দেখেছেন যে সৎ লোকের শাসন, মেধাবীদের দল বলে যে জামাত শিবিরের কথা আমরা শুনে এসেছি, সেই জামাত নেতাদের একের পর এক অশালীন ভিডিও ফাঁস হচ্ছে। সেই ছাত্র শিবিরের নেতাদের হিজড়ার সাথে কি ঘটনা ঘটেছে সেই ভিডিও আমরা দেখতে পাচ্ছি। এ কারণেই দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোর যখন মিটিং করেন তখন তাদের অন্তর জ্বলে যায়। দীনেশ ত্রিবেদীর সাথে এই মিটিংটার গুরুত্ব বোঝাতে আরেকটা তথ্য আপনাদের আমি দিচ্ছি, যে এই মিটিং শেষে সার্জিও গোর যখন কক্সবাজারে গিয়েছেন রোহিঙ্গাদের সাথে দেখা করতে, দীনেশ ত্রিবেদী তখন দ্রুত লাঞ্চ শেষ করে অফিসকে বলেছেন যে দ্রুততম সময়ে দিল্লির একটা ফ্লাইট দেন, এবং তিনি বিকেলের দিকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। শুক্রবার তিনি দিল্লি পৌঁছেছেন। গতকাল শনিবার মোদির কিচেন ক্যাবিনেটের একটা মিটিং ছিল সকালে, সেই কিচেন ক্যাবিনেটে উপস্থিত থেকে তিনি এই দুজনের সাক্ষাতের জিস সেই মিটিংয়ে উপস্থাপন করেছেন। এবং আজকে সকালে দিল্লিতে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সাথে ব্রেকফাস্ট মিটিং করেছেন। সুতরাং এই আলোচনাটাকে একেবারে মামুলি কূটনৈতিক আলাপ বলা যাবে না, এবং এ কারণেই জামাতের এই অন্তর্দহন হচ্ছে। এবার বলতে চাই যে আওয়ামী লীগ বিষয়ে কি কথা বলে গেছেন সার্জিও গোর। গতকাল আমি একটু হিন্টস দিয়েছিলাম, সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের মিটিং হয়েছে। আমি একটি সূত্রের কথা উল্লেখ করেছিলাম যিনি সার্জিও গোরের সাথে মিটিং করেছেন। আওয়ামী লীগের ব্যাপারে দুজনকেই একই কথা বলেছেন, যেটি আমি গতকাল বলিনি। সেটি হলো যে সার্জিও গোর মনে করেন যে আওয়ামী লীগ এবং আমেরিকার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, এবং যার ফলে কিছুটা ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়েছিল। এবং সার্জিও গোর বলেছেন যে আওয়ামী লীগ হ্যাজ আপডেটেড ইটস পলিসি। তাদের এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে অনেক নীতি তারা আপডেট করেছে, চেঞ্জ করেছে, এবং এখনো কিছু নীতি তাদের আপডেট করা বাকি আছে। এবং আমেরিকা ও আওয়ামী লীগের মধ্যে যে ভুল বোঝাবুঝি, সেগুলো আগের চাইতে অনেক কমে এসেছে। এই কথাটি কিন্তু তিনি দুজনকেই বলেছেন। একটি প্রশ্ন আমাকে খুব বেশি শুনতে হয় যে ভাই, ওইখানে তো সাবের হোসেন চৌধুরী আর সার্জিও গোর ছিল, বা আপনার সোর্সের সাথে সার্জিও গোর ছিল, আপনি কি করে জানলেন? আমার সোর্সের সাথে যখন কথা বলেছে সেখানে অন্তত আরো 6 জন ছিলেন। সাবের হোসেন ভাইয়ের সাথে যখন কথা বলেছেন সেটি অন্তত সাবের হোসেন চৌধুরী তো জানেন। এবার তাহলে বুঝে নেন যে সাবের হোসেন চৌধুরীর সাথে বলা কথাগুলো বা আলোচনাগুলো আমি কিভাবে জানলাম। পৃথিবীতে একান্ত বৈঠক
খুব কমই আসলে গোপন থাকে, একান্ত থাকে। সেই বৈঠকের ফলাফলকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, কারণ এই বৈঠকগুলো তো আসলে প্রেম আলাপ না, এগুলো তো বৃহত্তর রাজনীতির একটা অংশ। সো এটা গোপন রেখে আসলে কি হবে? এর বাইরে তারেক রহমানের সাথে সার্জিও গোরের যে মিটিংটি হয়েছে, যেখানে সার্জিও গোর 22টি পয়েন্ট উপস্থাপন করেছেন, এই 22টি পয়েন্ট উপস্থাপন যে করেছেন, এই 22টি পয়েন্ট নির্ধারণ করার ব্যাপারেও কিন্তু দীনেশ ত্রিবেদীর সাথে তিনি আলোচনা করেছিলেন। এই 22টি পয়েন্টের বেশ কিছু পয়েন্ট আমার হাতে এসেছে। আহ, চায়না কেন্দ্রিক বেশ কিছু ইস্যু আছে, যেমন চায়নার সাথে যতগুলো এমওইউ এবং চুক্তি আছে, ইউনূস সরকার বা বর্তমান সরকার বা শেখ হাসিনা সরকার যারাই করে থাকুক, এগুলো বাতিলের জন্য তারেক রহমানকে বলা হয়েছে। চায়না থেকে অস্ত্র ক্রয় করা যাবে না, এটিও তারেক রহমানকে বলা হয়েছে। শেখ হাসিনার সরকারের আমলে চায়না থেকে কিন্তু অনেক অস্ত্র ক্রয় করা হতো। চায়নার সাথে শেখ হাসিনার সরকারের বাংলাদেশের অনেক বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। তো সেই চায়নাও কিন্তু 2024 সালের জুলাই আগস্টে শেখ হাসিনার রেজিম চেঞ্জে ভূমিকা রেখেছিল। তো এখন চায়না বুঝুক, শেখ হাসিনাকে সরিয়েছে, এখন তাদের সাথে বাণিজ্য বন্ধ করবার জন্য সার্জিও গোর তারেক রহমানকে বলে গেছেন। ইরান বিরোধী সামুদ্রিক নিরাপত্তা জোট গঠিত হয়েছে, সেই জোটে বাংলাদেশকে যোগ দেওয়ার জন্য তারেক রহমানকে বলেছেন সার্জিও গোর। আমেরিকার সাথে যে বাণিজ্য আছে সেই ব্যাপারগুলোতে আবার বলেছেন যে এই লিকুইড ন্যাচারাল গ্যাস কিনতে হবে, জেনেটিক্যালি মডিফাইড ফুড কিনতে হবে। এটা হলো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে খাদ্য উৎপাদন করা হয়, এই বীজগুলোর বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। এই জেনেটিক্যালি মডিফাইড ফুড নিয়ে কিন্তু বিশ্বব্যাপী আলোচনা আছে। এটা দীর্ঘমেয়াদী হেলথ ইম্প্যাক্ট নিয়ে এখনো সংশয় আছে। অনেকেই এটার পক্ষে, অনেকেই এটার বিপক্ষে। এবং বাংলাদেশে যদি জেনেটিক্যালি মডিফাইড ফুড আমেরিকার থেকে ইম্পোর্ট করতে হয়, তাহলে বাংলাদেশের কৃষক যে দীর্ঘ ঐতিহ্যের মধ্য দিয়ে তাদের যে বীজ সংরক্ষণ, ফসল উৎপাদন, সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। এবং শুধু তাই না, প্রান্তিক চাষিরা তখন কিন্তু অনেক উচ্চ মূল্যে বীজ কিনতে হবে। তো প্রান্তিক চাষিরা একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমন বাংলাদেশের কৃষি উৎপাদন, কৃষি পণ্য উৎপাদনটাও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। শেখ হাসিনার সরকার, আমি তার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কথা স্মরণ করি, সেই আমলে কিন্তু কৃষিতে একটা বিপ্লব হয়েছিল এবং কৃষি উৎপাদন অনেক বেড়েছিল, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। সব অর্জনগুলো কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। তো তারেক রহমানকে সেটি বলা হয়েছে। সবচেয়ে সেন্সেশনাল যেটি বিষয়, সেটা হলো যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে বলা হয়েছে। আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধের পরে ইসরায়েল কিন্তু পশ্চিমা দেশগুলোর মধ্যে সর্বপ্রথম লিখিত বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু সেই সময় সরকার সেই স্বীকৃতিটাকে গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছিলেন। তারপর থেকে ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই। এই অবস্থায় পৃথিবীর 12টা মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে, ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। তার মধ্যে সৌদি আরব যেমন আছে, পাকিস্তানও আছে। সেই 12টি দেশের মধ্যে একটি হলো বাংলাদেশ, এবং বাংলাদেশ হয়তো প্রথম দিকেই ইসরায়েলকে স্বীকৃতি দিবে, সে ধরনের চাপই তারেক রহমানের উপরে এসে পড়েছে। এখন এই বাংলাদেশ, এই কদিন আগেও ইউনূসের আমলে আমরা দেখেছিলাম মার্চ ফর গাজা। বাংলাদেশের একজন সেই সমুদ্র পথে গিয়েছিলেন, গাজায় গিয়েছিলেন। তো আপনাদের মনে আছে যে এই হুজুররা যেখানে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলকে সকাল বিকাল উঠতে বসতে গালাগালি করে, সেখানে তারেক রহমান সরকার ইসরায়েলকে স্বীকৃতির ব্যাপারে কি ভাবছেন, কিংবা এই যে তার উপরে যে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ইসলামকে নিয়ে তারা যে ব্যবসাটা করেছেন, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য ইসলাম ব্যবসায়ী যেসব দল রয়েছে, তারা এখন কিভাবে বিষয়টি দেখবেন, সেটির জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, এই প্রেশারটা কিন্তু হিউজ। তো দেখা যাক তারেক রহমান সরকার কিভাবে এই চাপ সামলায়, তারা কি ইসরায়েলকে স্বীকৃতি দেবে কি দেবে না। সবশেষে আপনারা জানেন যে গতকাল
বিএনপির একটি স্থায়ী কমিটির মিটিং ছিল এবং সেখানে মূল আলোচনাটা ছিল যে পরবর্তীতে রাষ্ট্রপতি কে হবে। তো এই ব্যাপারে ডিসিশন দেওয়া হচ্ছে যে তারেক রহমান উইল ডিসাইড যে রাষ্ট্রপতি কে হবে। আমাদের কাছে কয়েকদিন আগে যে সূত্রটা এসেছিল তারা বলেছিল যে মির্জা ফখরুল আলমগীরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, হয়তো পরবর্তী রাষ্ট্রপতি তিনি হবেন। কিন্তু মির্জা ফখরুল আলমগীরের 2024 সালের জুলাই আগস্টের কিছু বিতর্কিত কর্মকাণ্ড, বিশেষ করে 64টা জেলায় আওয়ামী লীগের অফিস পোড়ানোর নির্দেশদাতা হিসেবে এবং 32 ভাঙার অন্যতম কুশীলব হিসেবে তার ভূমিকা বিতর্কিত হয়েছে এবং একটি প্রভাবশালী দেশ মির্জা ফখরুল আলমগীরের রাষ্ট্রপতি হবার ব্যাপারে তাদের আপত্তি জানিয়ে দিয়েছে। দেখা যাক এই সিদ্ধান্ত তারেক রহমানের। কিন্তু স্থায়ী কমিটির মিটিংয়ে গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম, বর্তমানে যার অধিকাংশ কর্মকাণ্ড ভীষণ বিতর্ক সৃষ্টি করছে, এই তিনজনের ব্যাপারে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয় এবং তারেক রহমানকে এই তিনজনের ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করা হয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের 6 মাস দেশ শাসনের পর আমরা এখন আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে বাংলাদেশে শেখ হাসিনার কূটনীতির চেয়ে উত্তম কোনো কূটনীতি আর হতে পারে না। সর্বশেষ আমরা সার্জিও গোর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল এনভয় এবং ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তার ভিজিটের পর তারেক রহমান সরকারের যে দুর্বলতা আমাদের চোখে পড়েছে, এমনকি তারও আগে চীন সফরের পর কিংবা সার্বিকভাবে তারেক রহমান যেভাবে কূটনীতি চালাচ্ছেন অত্যন্ত দুর্বল পদ্ধতিতে, সেটার দিকেও তাকিয়ে কিন্তু আমরা বলে দিতে পারি যে শেখ হাসিনার কূটনীতিটাই ছিল বাংলাদেশের জন্য একমাত্র নিরাপদ এবং বাংলাদেশের যেটা দরকার সেই অর্থনৈতিক সমৃদ্ধি, সেটার জন্য একমাত্র প্রয়োজনীয় এবং অভিজ্ঞ কূটনীতি। আমাদের এই কূটনীতিটা এসেছে, মানে আমাদের বলতে মুক্তিযুদ্ধের পক্ষের এবং আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনীতির এই মূল নীতিটা আমরা কিন্তু বহুবার বলেছি। এটা বঙ্গবন্ধুর কথা যে আমাদের পররাষ্ট্রনীতির মূল সূত্র হলো সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এই নীতিটাকে কিন্তু বিএনপি পন্থী লোকজন এটা নিয়ে হাসাহাসি করেছে, কিছু কিছু, কেউ করে কেউ করে না, কিন্তু এটা বুঝতে পারে না তারা যে এটা যে একটা সেরা নীতি, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এটা বোঝে না দেখে আপনি দেখবেন এই যে বিএনপি বা 24-এর জঙ্গি আন্দোলনের যে কোয়ালিশন, তাদের কথা বাদ দিয়ে আমি এমনকি আওয়ামী লীগ সরকারের সময়ও দু একজনকে এটা নিয়ে এক ধরনের তির্যক মন্তব্য করতে দেখেছি। অর্থাৎ আওয়ামী লীগও কিন্তু সবাই কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এটা আসলে বাংলাদেশের কূটনীতির একমাত্র পথ। সত্য কথা বলতে কি, আমরা যদি মোটা দাগে চিন্তা করি এবং একটা বৃহত্তর প্রিজম থেকে দেখি, সারা পৃথিবীর সকল রাষ্ট্রের কূটনীতি কিন্তু এই নীতিটার উপরই নির্ভর করে যে কারোর সাথে বৈরিতা নয়। বৈরিতা কেউ চায় না। তারা যুদ্ধ করে, তারা সাম্রাজ্যবাদী বিভিন্ন দেশ দখল করে, কিন্তু সেটা করে কি নিজের স্বার্থে করে এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একটা সিস্টেমের অধীন হয়ে করে। সিস্টেমটা কি, এক এক সময় একটা ওয়ার্ল্ড অর্ডার বলে, সিস্টেম বলে, কিন্তু মোটা দাগে এখন পর্যন্ত যে সিস্টেমটা সেটা হলো যে জোর যার মুল্লুক তার। এখানে কোনো ধরনের নৈতিকতা নাই। নৈতিকতার কথা বলবো কিন্তু নিজের দেশে নৈতিকতা করব, অন্যের দেশে সেই নৈতিকতা করব না। এটার উপরই কিন্তু মোটামুটি পররাষ্ট্রনীতি আমরা যদি দেখি বিভিন্ন দেশগুলোর পরাশক্তি ইত্যাদি, তারা এটা পালন করে। কিন্তু তারাও কিন্তু না অহেতুক কারো সাথে ঝগড়াঝাটি চায় না, মারামারি চায় না, হিংসা বিদ্বেষ চায় না, অপ্রয়োজনে চায় না। অপ্রয়োজনে, অকারণে শুধু পৃথিবীতে একটা সেকশন আছে যারা অন্য দেশের সাথে মারামারি চায়, ঘৃণা চায়, সেটা হলো মোটা দাগে মুসলমানরা। আর স্পেসিফিক্যালি বলতে গেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানি সেকুলার গোষ্ঠী এবং তার সাথে 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করা মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলা। এরা সবসময় কোনো কারণ না থাকলে ওরা কিন্তু এই যে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা, কিন্তু তারা নিজেরা এক ধরনের ঘৃণার পরিবেশটা সবসময় জিয়ে রাখে। ফলে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি আসলে এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানি সেকুলারদের দ্বারা এই নীতিটা অনুসরণ করা সম্ভব নয়। এবং এই অংশে যত মানুষ আছে তারা কিন্তু এই নীতিটাকে পছন্দ করবে না। আমরা যদি তারেক রহমান সরকারের যারা ইন্টেলেকচুয়ালি তারেক রহমান সরকারকে গাইড করে বা করার চেষ্টা চালায়, সেই ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহেদুজ্জামান কিংবা মনিরুজ্জামান, যে একজন মেজর জেনারেল
একটা থিঙ্ক ট্যাঙ্ক করে, সাকিব আলী আমাদের একজন সাবেক কূটনীতিক। এইভাবে আমরা যত দিকে যাই তারেক রহমান সরকারের, কিংবা আরো যারা মিলিটেন্টলি গাইড করে তারেক রহমানের সরকারকে, সেই তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমান, অবশ্য তার পররাষ্ট্রমন্ত্রী কিভাবে এটা আমরা বুঝতে পারি না, পররাষ্ট্রমন্ত্রী আসলে কোনো ভাবনাই ওনার মাথায় আছে বলে মনে হয় না। আর উনি যে হুমায়ুন কবিরকে নিয়ে এসেছেন, এই ছেলের তো আসলে কোনো শিক্ষা দীক্ষাই নাই, সে নাকি বিলাতে বড় হয়েছে। আমি অবশ্য পিনাকির একটা ভিডিও থেকে শুনেছিলাম যে বিলাতে বড় হয়েছে, ডেমোক্রেটিক পার্টির রাজনীতি করে। তো বেসিক বিলাতি যে ভদ্রতা জ্ঞান সেটাও এই ছেলেটার নাই। একেবারে মনে হয় যে জকিগঞ্জ বা সিলেটের কোন একটা অজপাড়া গা থেকে মারামারি করে করে সে এখানে এসে মানুষ পররাষ্ট্র উপদেষ্টা হয়ে গেছে, তার তো ন্যূনতম ভদ্রতা বোধ তৈরি হবে, তারপরে তো কূটনীতি এবং ইত্যাদি। ওইসব বিলাতে যারা বাংলাদেশি বংশোদ্ভূত যারা রাজনীতি করে তাদের অনেকেই কিন্তু আসলে সম্মান করার কোনো কারণ নাই। আমরা রূপা হককে দেখেছি, তার কোনো আসলে মানে পৃথিবী সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, এবং বাংলাদেশ সম্পর্কে তো আরো নাই। এরা আবার সবাই ইউনুসপন্থী। এই যে এত লোক তারেক রহমানকে ইন্টেলেকচুয়ালি গাইড করার জন্য প্রস্তুত, বা তাদের আসলে ইন্টেলেকচুয়াল গাইডেন্সের বা কতটুকু সুযোগ আছে, এরা ওই সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই জিনিসটাকে তারা আসলে মনে করে যে এটা একটা একটা পুরনো নীতি। এবং জাহেদ কিন্তু সবসময়, জাহেদ তো একটু এই যতগুলো নাম বললাম এদের মধ্যে জাহেদের বুদ্ধি শুদ্ধি কিন্তু সবচেয়ে বেশি, এটা আমি স্বীকার করি। জাহেদ অবশ্যই তার নিম্নমানের রুচি, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব কথাবার্তা বলেছে, মিথ্যা বানোয়াট ভারত বিদ্বেষ ছড়িয়েছে, সেগুলা বাদ দিলে এই লোকগুলোর মধ্যে জাহেদ একটু, সে তো ডাক্তার, ঢাকা মেডিকেলে নাকি পড়াশোনা করেছে, বোঝাই যায় যে মেধাবী ছেলে। কিন্তু মেধাবী হলে কি হবে, মানুষ তো আসলে সঠিক গাইডেন্সটা না পেলে নষ্ট হয়ে যায়। জাহেদও নষ্ট হয়ে গেছে অল্প বয়সে। এই জাহেদ অনেক ধরনের টিটকারি মেরেছিল যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটা একটা ফালতু নীতি। আসলে এটা ফালতু নীতি নয়। ফালতু নীতি জাহেদ কেন বলে? ওই যে জাহেদ দেখে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে $29 মিলিয়ন পাঠিয়ে দিয়েছে ইয়ের কাছে, আলী জাকেরের ছেলের কাছে, ইরাজ জাকেরের কাছে, ওইখান থেকে বিলি পাঠা করার জন্য, শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য। জাহেদের কাছে মনে হয় যে তাহলে সবার সাথে বন্ধুত্ব কিভাবে হলো, কিংবা সে দেখছে যে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে লেগে আছে। আসলে জিনিসটা সহজ, আবার এত সহজ নয়। এই যে রাষ্ট্রে রাষ্ট্রে যে কনফ্লিক্ট হচ্ছে, যুদ্ধ হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, সেটার ভেতরে গিয়েও কিন্তু ওই জিনিসটা খুঁজে বের করা না বলে উল্টো দিক থেকে বলি, তার ভেতরে আপনি যদি একটার পর একটা পর্দা সরিয়ে অনেক নিচে গিয়ে দেখেন যে একটা আকাঙ্ক্ষা কিন্তু আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটা মেনটেন করার একটা আকাঙ্ক্ষা কিন্তু আছে। কিন্তু বেশিরভাগ রাষ্ট্র এটা এক্সিকিউট করতে পারে না। ওই যে মাঝখানে মধ্যস্বত্বভোগী আছে শাহেদুজ্জামান এবং তার যে সাবজেক্ট ইন্টারন্যাশনাল রিলেশনস, এই ইন্টারন্যাশনাল রিলেশনসটা যদি মোটা দাগে এটার একটা, এগুলোকে শিফট গুলাকে বলে প্যারাডাইম শিফট, সেটা যদি না করে, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনস যদি একটা অহিংসা, অনাক্রমণের ফিলোসফি যদি আত্মস্থ না করতে পারে, তাহলে জাহেদরা কখনো শিখবে না, তারেক রহমানকে যারা গাইড করে তারা কখনো ওইটা শিখতে পারবে না যে আমাদের যে নীতি, বঙ্গবন্ধু যেটা দিয়ে গেছেন যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এইটাই আসলে কূটনীতির চূড়ান্ত এবং আদি সত্য একটা নীতি। আর এই নীতিটা অনুধাবন করতে না পারাতে, এইটার শক্তি বুঝতে না পারাতে, তারেক রহমান সাহেব ভেবেছিলেন যে যে কোনো ভাবে আগে ক্ষমতায় যাই, এবং মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা যেই হোক, আমি মানে তারা আদিতে তো আসলে চীন টিন এত কিছু ভাবে নাই, টাকা পয়সার কথা ভাবে নাই, ভেবেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যত ধরনের সম্পর্ক রক্ষা করা যায়, অর্থাৎ ওই যে জঙ্গি কোয়ালিশনের সদস্য হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে একমাত্র প্রোটেক্টর ভেবে তারা এই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারেক রহমান। ইউনুস তো ওদের কাছে বিক্রি হয়ে যাওয়া, খলিলুর রহমান তাদেরই লোক, সেগুলা বাদে আমি প্রধানমন্ত্রী তারেক রহমান, তার দল, জনপ্রিয় দল বিএনপি নিয়েই কথা বলি। তারা কিন্তু এটা কখনোই বুঝতে পারেননি, এবং অতীতেও কিন্তু তারা এটা বুঝতে পারেননি। তারা যখন 2001 থেকে 6 সাল সরকার চালিয়েছে, কিংবা তার আগেও, তারা কিন্তু ওই ভারত ঘৃণা, ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, যেটা সম্পূর্ণ জঙ্গি মানসিকতা এবং যেটা কোনো বাস্তব ভিত্তি নেই, সেটা নিয়ে কিন্তু বড় হয়েছেন। এবং তারেক রহমান সাহেব এসেও কিন্তু ওইটাই ঘোষণা, তারেক রহমান সাহেবের আরেকটা স্লোগান ছিল, পিন্ডিনা দিল্লি না ঢাকা ঢাকা, পিন্ডিনা দিল্লি না ঢাকা ঢাকা। এই কথাটার আসলে কোনো গুরুত্বই নেই। গুরুত্ব নেই এই জন্য যে এটা কেন বলতে হবে, ঢাকা ঢাকাই তো থাকবে, তাই না? ঢাকার জন্যই তো এত কিছু করা। এখানে পিন্ডি না দিল্লি না, ওইটা বোঝানোর জন্য যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দিল্লির কাছে বিক্রি হয়ে আছে। আবার জামাত ইসলামকে হয়তো টন্ট করেছে যে পিন্ডি, ওরা যেহেতু পাকিস্তানে আসলে তো এখানে বিএনপি আর জামাতের তো কোনো পার্থক্য নাই। আরেকটা জিনিস এখানে বুঝতে হবে, আমি যেমন ভারতের সাথে বন্ধুত্বকে গুরুত্বপূর্ণ মনে করি, এটা নিয়ে একটু পরে বলছি, পাকিস্তানের সাথে বন্ধুত্বটাকেও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মূল সমস্যাটা কোথায় হয়ে যায় জানেন?
মূল সমস্যা হয়ে গেছে পাকিস্তানের নীতিটা। পাকিস্তান তো রাষ্ট্রটা গঠন করেছে ইসলামিক প্রজাতন্ত্র নামে, এবং এই যে ধর্মীয় নীতিতে পাকিস্তান রাষ্ট্রটা চলে গেল, আজকে সেই পাকিস্তান রাষ্ট্রের দুরবস্থা তার দেখেন, সেখানে 20% জমিদার ভালো আছে, 80% দরিদ্র মানুষ। প্রজা শ্রেণীটা কিন্তু ভালো নাই। এরা সারা পৃথিবীর জাতিগতভাবে বৃহত্তম আপনার বিহারি শ্রেণী তৈরি করেছে জাতীয়ভাবে, অর্থাৎ পাকিস্তানের অভ্যন্তরে এবং মধ্যপ্রাচ্যে। তাহলে কি আপনি এই জায়গাটা দেখবেন না? আমি তো পাকিস্তানের সাথে বন্ধুত্ব চাই, আমার তো সম্পর্কটা ওখানে যে কারোর সাথে বৈরিতা নয়, কিন্তু পাকিস্তানের সাথে বন্ধুত্ব চাওয়া কিন্তু এক জিনিস। আর পাকিস্তানের যে ফেল্ড যে নীতিটা, যে নীতিতে পাকিস্তান আজকে বিশ্বের বৃহত্তম ভিখারি রাষ্ট্র, সেটার প্রতি আপনার অতিরিক্ত প্রেম ভালোবাসা দুটো কিন্তু ভিন্ন জিনিস। আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এমনকি বিএনপিরাও পাকিস্তানও কিন্তু ওই সারা বিশ্বে আমাদের ওই নীতিটাই ফলো করার চেষ্টা করে, কিন্তু এরা পাকিস্তানের ভুল অভ্যন্তরীণ নীতিটার প্রতি অনুরক্ত, যেই জন্য আমি আসলে এই জায়গায় পার্থক্যটা বুঝতে হবে। এখন ভারত কিন্তু সেই দিকে যায় নাই। এখানে আমি ভারতকে অ্যাডমায়ার করি। ভারত কিন্তু সম্পূর্ণ গণতান্ত্রিক রাস্তায় গেছে। হ্যাঁ, ভারতের অনেক ব্যর্থতা আছে, কিন্তু গণতান্ত্রিক রাস্তাটা ভারত কখনো ছেড়ে দেয় নাই। না দেওয়ার ফলে ভারত রাষ্ট্র যথেষ্ট দরিদ্র একটা রাষ্ট্র হওয়া সত্ত্বেও একটা বড় ধরনের ক্যাপাসিটি অর্জন করেছে। একটা উদাহরণ যদি দেই, মনে করেন যে আজকে যদি মধ্যপ্রাচ্য থেকে 2 লাখ কর্মী চিন্তা করলো যে তারা পাঠিয়ে দিবে, বাংলাদেশের 2 লাখ কর্মী যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় সহসা মধ্যপ্রাচ্য থেকে, এটা তারেক রহমানের সরকার কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না। শেখ হাসিনার সরকার কিন্তু পারত। পাকিস্তান এটা কখনো অ্যাবজর্ব করতে পারবে না, মানে এটা নিতে পারবে না, এটার যে ইকোনমিক চাপ করবে। ভারত কিন্তু 10 লাখও যদি মধ্যপ্রাচ্য থেকে তাদের কর্মীকে, মানে তাদের নাগরিক মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠিয়ে দেয় ভারতে, ভারত কিন্তু এটা অ্যাবজর্ব করতে পারবে। আপনি হয়তো সোজা দৃষ্টিতে দেখবেন যে না, ভারত বড় রাষ্ট্র, বড় জনসংখ্যা থেকে পারবে, তা না। ভারত পারবে তার সুনীতির কারণে, তার গণতান্ত্রিক ব্যবস্থার কারণে, কিন্তু পাকিস্তান, বাংলাদেশ সেটা পারবে না। এই জায়গাটাই হলো যে আসলে ভারতের প্রতি আমার অতিরিক্ত, যেটা আমি ভারতের ব্যাপারে বলি, পাকিস্তানের এগেনস্টে বলি, আসলে মূলত এই জায়গাটা থেকে যে একটা সুনীতি সুপদ্ধতি অনুসরণ করে, আসলে মূলত গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে ভারত কিছুটা অগ্রগতি করেছে। একটা ভ্রান্ত পথ অনুসরণ করে পাকিস্তান আজকে দেউলিয়া রাষ্ট্র হিসাবে আছে। বাংলাদেশ, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যখন ক্ষমতায় থাকি, তারা একটা সুনীতি গ্রহণ করে, তখন আমরা একটু অগ্রগতি করি, আবার স্বাধীনতা বিরোধীরা এসে আমাদেরকে কিন্তু পিছিয়ে দেয়। আমার মনে হয় ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, এত যে কথা বললাম, এটা পররাষ্ট্রনীতির সাথে কিভাবে সংযুক্ত, আপনারা দেখবেন পররাষ্ট্রনীতি অত্যন্ত একটা পুরনো কথা আছে, যেটা আসলে বোঝানোর জন্য এখন আমাকে ব্যবহার করতে হচ্ছে, যেটা আমি সবসময় ব্যবহার করতে রাজি না। সেটা হলো যে অভ্যন্তরীণ নীতির একটা এক্সটেনশন হলো পররাষ্ট্রনীতি। এই অভ্যন্তরীণ নীতির এক্সটেনশন পররাষ্ট্রনীতি হিসাবে যদি আপনি ধরে নেন, ভারত সুবিধাটা পায়, সে গণতান্ত্রিক রাষ্ট্র, তার অভ্যন্তরীণ নীতি গণতন্ত্র, এবং এক্সটেনশনটা সে সেভাবে সুবিধা পায়। পাকিস্তানের অভ্যন্তরে যেহেতু গণতন্ত্র নেই, এক্সটেনশন হিসাবে পাকিস্তান কিন্তু সেই রকম কোনো সুবিধা পায় না। আর বাংলাদেশের আমাদের আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির কিন্তু মূল নীতিটা কিন্তু গণতন্ত্র। এখানে নানান সমস্যা হয়, বিকজ আরেকটা অংশ তো গণতান্ত্রিক না। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আমাদের রাষ্ট্রের শত্রু কেন? মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটা, সেটা কোনোভাবেই গণতান্ত্রিক না। ফলে আমরা ওই শক্তিটা রাষ্ট্র ক্ষমতায় থাকলে আমাদের পররাষ্ট্রনীতি ধরা খায়। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা থাকলে আমাদের পররাষ্ট্রনীতিটা ভালো চলে। আজকে তারেক রহমান সাহেবের যে দুরবস্থা পড়েছে, এই সার্জিও গোরের বৈঠক এবং ভিজিটটা হয়ে যাওয়ার পর, এই দুরবস্থাটা কিন্তু আরো বড় হিসাবে দেখা দিয়েছে। দেখেন, তারেক রহমান সাহেব চোখে চোখ রেখে কথা বলতে চান ভারতের সাথে। ভারত নাকি ওনাকে একটা নিমন্ত্রণ জানিয়েছে ওইখানে যাওয়ার জন্য, সেখানে নাকি ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখই করেনি। আবার তিনি চোখে চোখ রেখে ভারতের যিনি হাই কমিশনার আছে তাকে দেখা দিচ্ছেন না, বা পররাষ্ট্রমন্ত্রী দেখা দিচ্ছে না। কিন্তু ভারত যদি উল্টো কোনো ব্যবস্থা নেয়, সেটা তিনি কোনো ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়ার সক্ষমতা তার নাই। তিনি চীনের কাছে অর্থ চান, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রোটেকশন চান। নিশ্চিতভাবে তারা এই আয়োজন তিনি করতে পারবেন না। এটা করতে পারতো কিন্তু শেখ হাসিনার ওই যে সুনীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এই সুনীতি তো তারেক রহমান দেখাতে পারবেন না। কেন দেখাতে পারবেন না? কারণ হলো আর অভ্যন্তরীণ যে রাজনৈতিক সিস্টেম, যেটা তিনি উত্তরাধিকার, সেটাতে এটা নেই। সেটাতে আছে ইসলামিক জিহাদিজম, কারো সুপ্ত, কারো একটু বেশি, কারো কম, কিন্তু ইসলামিক জিহাদিজম এটা দিয়ে আসলে পররাষ্ট্রনীতিটা চালানো যায় না। চালাতে গেলে আপনি আজকে তারেক রহমান সাহেব এখন যেরকম বিপদে আছে, সামনে সেই রকম বিপদের সম্ভাবনা অনেক বাড়বে। তারেক রহমানকে কেউ বলছে যে আপনি সরাসরি চীনের সাথে